স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ খিলাফত মজলিস। দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেয়। সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে শুরু হয়ে সভা চলে পৌনে 12টা পর্যন্ত। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই কমিশনের প্রধান লক্ষ্য দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। এ সময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য দলটির প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান তিনি। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন খেলাফত মজলিসের প্রতিনিধিরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রস্তাব করেছি। এখানে অনেকগুলো প্রস্তাব তারা করেছেন, আমরা এর কিছু বিরোধিতা করেছি। যেমন তারা প্রস্তাব করেছেন যে ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমরা এটা বিরোধিতা করেছি, কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে জনগণের যেই রায় এর প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা পরিষদ হোক। আর যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে দেখা যাবে এখানে টাকা সরাসরি চলে আসবে। আমরা এটার বিরোধিতা করেছি। আর আমরা আরেকটি প্রস্তাব খুব জোরভাবে সংযোগ করতে বলেছি, যেটা ওনারা প্রস্তাব করেন নাই। সেটা হলো আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। সকালে ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়। গত 5ই আগস্ট রাজধানীর চাংখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন নিহতের বাবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার মামলার সবশেষ অগ্রগতি নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 8 জনকে আমরা আসামি হিসেবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই 8 জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে 6 মাস 13 দিন, অর্থাৎ 195 দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার 139 7/10/2024 এটা শুরু হয়েছিল এবং 20 তারিখ অর্থাৎ গতকালকে 20 এপ্রিল 2025 তারিখে এই তদন্ত রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 90।
অন্যান্য আচ্ছা, এরপরে দালিলিক প্রমাণ, অডিও এবং অন্যান্য প্রমাণ আদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে। সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না। মোট সাক্ষী ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে। এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন, তখন এখান থেকে আমরা হয়তো সংখ্যা কমানো হতে পারে। আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে হয়তো উপস্থাপন করা হবে। ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি, 19টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট 11টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে 11টি। এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে। হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে। এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে। আগে প্রধানমন্ত্রীর দপ্তরে টাকা না দিলে কাজ হতো না। বিপ্লব পরবর্তী সময়ে সেই পরিস্থিতি বদলেছে। এখন কোথাও টাকা দিতে হচ্ছে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে লালমনিরহাটে দুদকের গণশুনানি অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, দুর্নীতির বড় কারণ আমলারা ঠিকাদার বান্ধব। এছাড়াও কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক চাপে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছিল। নিজেরা কাজে স্বচ্ছ থাকলে আমলা শব্দে নেতিবাচক মানসিকতা পরিত্যাগ সহজ হবে। সবাই জাগ্রত হলে আদালতও সচেতন হবে। দীর্ঘসূত্রতা থাকবে না। বড় ও ধনী জেলাগুলোতে দুর্নীতি বেশি বলেও জানান দুদক চেয়ারম্যান। দুর্নীতির উৎস কোথায় ছিল? প্রধানমন্ত্রীর অফিসে টাকা দিতে হতো, নতুবা কাজ হবে না। এখন প্রফেসর ইউনূসের অফিসে টাকা দিতে হবে এমন কেউ কি বলতে পারেন? কিংবা দুদকের চেয়ারম্যানের অফিসে কিংবা দুদককে টাকা দিতে হবে, এরকম কি আর কারো মাথায় আসে? যদি সত্যি সত্যি মাথায় এসে থাকে তাহলে বুঝতে হবে এটা একটা অশনি সংকেত। আমরা বিশ্বাস করি এই অশনি সংকেত যেন আমাদের সামনে না আসে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন শিক্ষকরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি সহ আরো 3 জন সহকারী পরিচালক, আমাদের ডেপুটি পরিচালক স্যার, আমরা ছাত্রদের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। তো ওই সময় ওরা আমাদের বলছিল যে আমরা যদি হল খুলে না দিই ক্যাম্পাসে আসবে। সেই সময় আমরা বারবার ওদের বলার চেষ্টা করেছি যে আসলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে যে হলটা বন্ধ থাকে সেটা আমরা পরিচালক ছাত্র কল্যাণের দপ্তর থেকে কোনোভাবেই খুলতে পারি না এবং এটা প্রভোস্ট স্যাররাও খুলতে পারবে না। হল খুলতে হলে অবশ্যই সিন্ডিকেটের একটা ডিসিশন লাগবে। তো সেজন্য তোমরা কিছুদিন অপেক্ষা করো। যেহেতু 15 তারিখ থেকে ক্যাম্পাস খুলবে, আপনারা সবাই জানেন যে আমাদের 15 তারিখ থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। তো এর জন্য আমরা ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে 15 তারিখে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে, তোমরা এখন ক্যাম্পাসে আসো না, কিছুদিন তোমরা ধৈর্য ধরো, দেখো সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমে খুবই দ্রুত হল খুলে দেওয়ার ব্যবস্থা হবে। ইভেন আমরা রেজিস্ট্রার অফিস থেকে প্লাস আমরা ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর থেকে প্রত্যেক ছাত্রকে মেইল দিয়ে জানাইছিলাম যে তোমরা 13 তারিখে হলে বা ক্যাম্পাসে আসার যে চেষ্টাটা করতেছো এটা করো না। কারণ এখন একটা আমরা অচল অবস্থার মধ্যে আছি, সেই অচল অবস্থাটা হয়তো আরো দীর্ঘায়িত হবে। এটা ছাড়াও আপনারা দেখছেন যে 13 তারিখে ছাত্ররা যখন আসে তাদের একটা কমিটমেন্ট ছিল যে তারা ক্যাম্পাসের ভিতরে এসে আমাদের সাথে আলোচনা করবে এবং আলোচনা শেষে তারা তাদের প্রস্তাবগুলো দিয়ে তারা ফেরত চলে যাবে। এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন। রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কাতারে আর্থনা সামিট 2025-এ যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হতে পারে। বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।